জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মৌন মিছিল। এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকার ও ঐক্যমত্য কমিশনের, মন্তব্য সালাউদ্দিনের। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। মুন্সিগঞ্জের পথসভায় নাহিদ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জের সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু। সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার ১.৫ শতাধিক। ৩ ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ। রাজধানীতে কাল জামায়াতের জাতীয় সমাবেশ চলছে। মঞ্চ প্রস্তুতের কাজ, পিআর পদ্ধতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছাতেই এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু। ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই। মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গা সংগঠনগুলো। সক্রিয় নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স। বাংলাদেশের মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই বার্তা পুলিশের। গাজার ক্যাথলিক চার্চে ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে নিন্দা। উপত্যকায় চালানো আগ্রাসনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে মিরপুরে শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পল্টনে আরেক সমাবেশে মির্জা আব্বাস বলেছেন, জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল। শহীদদের প্রতি সম্মান জানাতে মিছিলে যোগ দেন দলের হাজারো নেতাকর্মী। প্রতিটি ওয়ার্ড থেকেই আলাদা আলাদা মিছিল নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বিএনপির একজন কর্মী জীবিত থাকতেও তাদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পূরণ হবে না। তার অভিযোগ, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার। যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে যারা এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপিও। মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা আগে স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট চায় তাদের উদ্দেশ্য অসৎ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নেই এই সরকারের। শতকরা শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে। সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আপনাদের শপথ। সালাউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি।
পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা। আহতদের সুস্থতা কামনায় দোয়াও করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বন্দরনগরীতে মৌন মিছিল করে বিএনপি। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই শহীদদের স্মরণ করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপির হাজারো নেতাকর্মীর রক্তের স্রোতের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সৃষ্টি হয়েছে। একটি দল, একটি গোষ্ঠী যারা ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা আজকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করে। মৌন মিছিল হয়েছে নোয়াখালীতে। স্থানীয় প্রেস ক্লাব থেকে বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। স্মরণ করা হয় জুলাই শহীদদের। ঝিনাইদহে মৌন মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এছাড়া বরিশাল, রাঙামাটি, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে। এ সময় আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না, নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে মুন্সিগঞ্জে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে লড়াইয়ের ডাক দিয়েছেন দলের অন্য নেতারা। জুলাই পদযাত্রার 18তম দিনে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নিতাইগঞ্জ থেকে বের হয়ে চাষারার বিজয় স্তম্ভের সামনে পৌঁছায় দলটির পদযাত্রা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশ নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে বর্গা দেওয়া হবে না। আর গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুন্সিগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক বলেন, হামলা চালিয়ে দমন করা যাবে না এনসিপিকে, মুজিববাদদের বিরুদ্ধে লড়াই চলবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। কথা বলেন দলের অন্য নেতারাও। শুধু গোপালগঞ্জ নয়, দেশের সবখানেই ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের কথা উঠে আসে তাদের কণ্ঠে। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে। দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ। জেলার কাশিয়ানী থানায় 70 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 300 জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার 1.5 শতাধিক। এদিকে 3 ঘণ্টা শিথিলের পর আবারও চলছে কারফিউ, জারি থাকবে শনিবার ভোর 6টা পর্যন্ত। টানা 39 ঘন্টা পর শুক্রবার সকাল 11টা থেকে মাত্র 3 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। এতেই স্বস্তিতে ফিরেন গোপালগঞ্জের মানুষ।
এ সময় সেরে নেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজ, বাজার সদাই, কাটতে শুরু করে উদ্বেগ, উৎকণ্ঠা। কারফিউর টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাড়ি আসছি। শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে 2টের আগে তারা ঘরে ফিরবে এই কারণে। আজকে তো যাও 2-4 জন লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা। বেলা 2টায় আবারও শুরু হয় কারফিউ। অলিতে গলিতে বাড়তে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আবারও ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয় শনিবার ভোর 6টা পর্যন্ত। আগের রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেফতার করা হয় আরও 139 জনকে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 164 জনে। অযথা হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। আমরা দিন আনে দিন খাই, আমরা যদি কাজে বিরতি না পারি, তো পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, হেমিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী থানায়। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই 2 মামলার আসামি প্রায় 850 জন। তারা আপনার ভিডিওতে আছে, অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে। তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ গেল 5 জনের। কারফিউয়ের কারণে এখনো ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। রাজধানীতে কাল জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দীর্ঘ 1 যুগের বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। 7 দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত। দলটি বলছে, স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে। এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। তারা বলছেন, দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে। জনগণের উপচে পড়া সারা, আমাদের প্রত্যাশা, আমাদের যে টার্গেট আমাদের আমিরের জামাত দিয়েছে, এই টার্গেটের 3 গুণ বেশি হবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত। ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন। এই 7 দফা দাবি কিন্তু খালি জামাত ইসলামের না, এই 7 দফা দাবি 18 কোটি জনগণের দাবি। আগামীকালকে যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের 18 বছরের যে একটা ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এবং আনন্দ উৎসব। শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা। তারা জানান, দলের 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশের সাথে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে OHCHR। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এই সমঝোতা স্মারক সই হয়েছে। জাতিসংঘের পক্ষে রাতে স্বাক্ষর করেন ইউএন হাই কমিশন ভোলকার তুর্ক। বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত বছরের অগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় বিস্তৃত তথ্য অনুসন্ধান চালাতে দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে নতুন এই মিশন, যাতে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা যায়। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। বলেন 150টি দেশ ও অঞ্চলে কাজ করে স্পেসএক্স। এতে এত দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ আর কোথাও দেখা যায়নি। কৃতজ্ঞতা জানিয়ে লরেন ড্রেয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসাও করেন লরেন ড্রেয়ার। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানান। বলেন, সারা দেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। 100টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যাতে দেশ ও বিদেশের মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির হত্যা, গণধর্ষণ, নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের। বিশ্বাস, আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব, সাথে ছিলেন ইহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণ ভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণত্ব এক জায়গার মাঝে একটি বিলম মাঝে আহরি যেদিন আর কারণ রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আরা বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। আরাকান আর্মি তোলে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনারে গেম রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখন আর এলাকা জের গোলাগুলি করে একটু একটু যদি আর সামনে যাই এবিলিয়েট করতে পারি এলিবিয়েট করতে সমাজ পারি তোলে হাসেন ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহে তল্লা তে আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তুই লইম। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালত ইয়ানোরে অবজারভেশন করে কেদার হইকেন ওজার তো লগ্য সংগঠন হিসাবে হাত গতি জ্বালিয়ে জিনিস আনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো হয়ে আইব প্রত্যেক গ্রুপ মাঠালামে হাস গরিব হদ জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে মিললে আর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র
নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করবো না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার কার্যক্রমে যদি কেউ বাধা দেয়, তাহলে তাদের প্রতি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মীর মুগ্ধের ভাই মাহমুদুর রহমান দীপ্ত। বাদ-জুমা এপিবিএন হেডকোয়ার্টারের কেন্দ্রীয় মসজিদে মুগ্ধের জন্য দোয়া এবং কবর জিয়ারত শেষে এই আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার কার্যক্রমের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান তিনি। ভবিষ্যতে কাউকে যেন এভাবে আর প্রাণ হারাতে না হয়, এমনটাই প্রত্যাশা করেন মুগ্ধের ভাই দীপ্ত। গত বছর এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। যে মন থেকে দোয়া পেয়েছি মুগ্ধর জন্য, এটা আসলে কেউ হাজার কোটি টাকা দিয়েও এই দোয়া কেনা সম্ভব না। এই বিচার প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয়, তার জন্য যাতে দেশবাসী আসলে প্রতিরোধ গড়ে তোলে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, এটা ইনশিওর করার দায়িত্ব আসলে আমাদের দেশবাসী, আমাদের সবারই। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। দুর্নীতি দমন কমিশনের সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করে নির্বাচন কমিশন। হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেয় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনগত ব্যবস্থা নিতে গত 22 মে চিঠি দেয় দুদক। বলা হয়, মিথ্যা তথ্যের বিষয়টি হলফনামা যাচাই বাছাইয়ের সময় চলে যাওয়ার পর উত্থাপিত হয়, তাই এই বিষয়ে নির্বাচন কমিশনের এখন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। ইসি জানায়, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির 181 ধারার অপরাধ করেছেন। আইন অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নিকট শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মচারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, আইনশৃঙ্খলা অবনতি ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা নেককারজনক ও বর্বরোচিত। তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয়, পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। 1 বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথাও তুলে ধরেন দলটির মহাসচিব। নৈরাজ্য সৃষ্টি, রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমাজে মব তৈরি করা হচ্ছে, এমন মন্তব্য করলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই বন্ধ হবে মব জাস্টিস। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে ছায়া সংসদের। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জয়পুরহাটে নারী ফুটবলারদের উপরে হামলা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে, এটি কখনো বিচারের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হতে পারে না। মাননীয় স্পিকার, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতো, তখন কিন্তু আজকে আমাদের এই মব সন্ত্রাস দেখতে হতো না। প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। রাজনৈতিক ফায়দা লুটতে এবং নির্বাচনকে বিলম্বিত করতে সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে এ মন্তব্য করেন তিনি। মব ভায়োলেন্স কেবলমাত্র ভুক্তভোগীরা বা আমি বিচার পাইনি সেই আউটবাস্ট অফ সেন্টিমেন্ট থেকে যে হচ্ছে তা না। কিছু লোক নৈরাজ্য সৃষ্টি করার জন্য, কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয়, মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে, আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে এবং
ওখান থেকে যারা আমাদেরকে পিছনে ফিরিয়ে রাখতে চায় তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশে মব সন্ত্রাস চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। একই সাথে দেশ বিদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। যে বাংলাদেশে যে মব সন্ত্রাস নতুন একটা আপদ তৈরি করছে, ক্যান্সারের রূপ ধারণ করছে, মবের মুলুক থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে কোনোভাবে জনগণের সে আস্থার বরখেলাপ না করে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ সহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ করেছে 6 জন ধর্ষক, কিন্তু তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি তারা ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আজ আমি এখানে একজন খিয়াং প্রতিবন্ধী নারী যখন ধর্ষিত হয় তার জন্য এখানে বিচার চাইতে এসেছি। পাহাড়ের আন্দোলন, যেটি ন্যায্য আন্দোলন, নারী ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে আমাদের নির্যাতনের শিকার হতে হয়। সরকারি সবসময় চুপ আছে, এটাই তো আমাদের প্রতি একটা সহিংসতা এবং বৈষম্য। সরকারের উচিত আদিবাসীদের জীবন রক্ষা করা এবং আদিবাসীদের সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনা তার নেতাকর্মীদের ছেড়ে ভারতে পালিয়েছে, অথচ নির্বোধের মতো সেই নেতাকর্মীরা এখনও ফ্যাসিবাদের হয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর। গোপালগঞ্জকে পুনরায় জয় করার প্রতিজ্ঞা করেন বক্তারা। দেশে নতুন কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন সম্ভব নয়। দেশে চাঁদাবাজদের আস্তানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। তোমরা স্বৈরাচারের দল, তোমাদের অস্তিত্ব এই বাংলায় হবে না। এবং আমি আরেকটা বিষয় বলে যেতে চাই যে রব্য স্বৈরাচার হতে যদি কেউ চান, আপনাদের ওঠাই এই বাংলার বুকে হবে না। আজকে 2000 মানুষ শহীদ হয়েছে কি আপনার নির্বাচনের জন্য, চাঁদাবাজির জন্য। এই চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে হবে না। বাংলাদেশে আগামীর সংসদে, আগামীর সংবিধানে এনসিপি তার জয় নিয়েই ফিরবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই বিপ্লব চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না জনগণের ক্ষমতায়ন হবে। স্বপ্ন দেখাচ্ছে ব্রি উদ্ভাবিত ধানের নতুন 6টি জাত। এর কোনোটা জোয়ার ভাটা, আবার কোনোটা বন্যা লবণাক্ততা সহনশীল। সবশেষ জাতীয় বীজ বোর্ডের 2 সভায় ব্রি ধান 109 থেকে 114 অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সুফল পেতে দ্রুত মাঠের কৃষকের কাছে পৌঁছাতে হবে নতুন জাতের ধানগুলো। বিস্তারিত তাজনুল ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন নাহিদ হোসেন। দুর্যোগের সুবর্ণভূমি বাংলাদেশ। বছর জুড়ে এলাকাভেদে কোনো না কোনো দুর্যোগের দেখা মেলে, যাতে কৃষির ক্ষতি হয় সবচেয়ে বেশি। গেল বছর ফেনীর ভয়াবহ বন্যায় শুধু কৃষিরই ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকার। দেশের এই দশায় ফলন ঠিক রাখতে দুর্যোগ সহনশীল জাত উদ্ভাবনের পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ধান গবেষণা ইনস্টিটিউট করেছেও তাই। তাদের দাবি, উদ্ভাবিত নতুন 6 জাত গুণে মানে চমকপ্রদ। ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, আমন মৌসুমে আবাদযোগ্য বৃধান 109 জোয়ার ভাটা সহনশীল, বৃধান 110 ও 111 বন্যা সহনশীল। খেতে পানি জমে থাকলেও ফলনে বেশ চমক দেখিয়েছে জাত 3টি। একই মৌসুমের আরেক জাত বৃধান 112 লবণাক্ত জমিতে পেয়েছে সাফল্য। আর বোরো মৌসুমের নতুন 2 জাত বৃধান 113 আর 114। ফলনে রীতিমতো বিস্ময়কর এই জাত দুটি। বৃধান 113-র আবির্ভাব হয়েছে দেশের তুমুল জনপ্রিয় জাত বৃধান 29-এর বিকল্প হিসেবে। আর বৃধান 114-র বিশেষত্ব, এই ধান ব্লাস্ট রোগ প্রতিরোধী। একটি ধানের জাত উদ্ভাবন করতে প্রায় 14 থেকে 15 বছর সময় নিতাম। এখন সেটিকে কমিয়ে আমরা 8 থেকে 9 বছরে নিয়ে এসেছি।
এবং সামনে আরও নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা আরও 2-3 বছর কমিয়ে আনবো। যেমন ধরেন যে স্পিড ব্রিডিং, জেনোমিক প্রেডিকশন, এ সমস্ত নতুন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আমরা জাত উদ্ভাবনের সময়কে কমিয়ে আনছি। এখন প্রশ্ন, জাত উদ্ভাবনী কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন নতুন এসব জাত দ্রুত পৌঁছাতে হবে প্রান্তিক কৃষকের হাতে। ব্রির বিজ্ঞানীরা বলছেন এ ব্যাপারে তৎপর রয়েছেন তারা। যখন আপনি মাঠে ডেমো করবেন তাহলে আশেপাশের ওই এলাকার কৃষক দেখে উৎসাহিত হবে এই নতুন জাতগুলো করার জন্য। কিন্তু বিড়ি যেহেতু এটি গবেষণা প্রতিষ্ঠান, তাদের ডেমনস্ট্রেশন করার সুযোগ খুব কম থাকে। কিন্তু আমি মনে করি এখন এই সুযোগটাও বাড়াতে হবে, প্লাস সম্প্রসারণ বিভাগের সাথে বা বিএডিসির সাথে তাদের যে লিঙ্কেজটা এটা ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ আপনি জাত বের করে বসে থাকলেন, কবে কৃষক নিবে সেই আশায় থাকলে কখনই হবে না। নিজের সন্তান নিজে লালন করারও প্রয়োজন পড়ে। যেমন আমাদের প্রায় 1000 সিডনেট পার্টনার আছে। এটি যেমন সরকারি সেক্টরে পার্টনার আছে, প্রাইভেট কোম্পানি আছে, এনজিও আছে, যাদের মাধ্যমে আমরা ব্রিডার বীজের উৎপাদন এবং পরবর্তী বিতরণ ব্যবস্থা কার্যকর করার জন্য কাজ করে থাকি। বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল পেয়েছে বীজ বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি। এবার তা গবেষণাগার থেকে ব্যাপকভাবে ফসলের মাঠে পৌঁছাবে বলে প্রত্যাশা তাদের। তাজিনুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে মেরুলবাড্ডায় ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে গণসমাবেশে তিনি এই দাবি জানান। নুরুল হক নূর বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। অভিযোগ করেন ৫ই আগস্টের পর অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো চাঁদাবাজি দখলবাজি করছে। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভক্তির ফলে পতিত ফ্যাসিবাদ মাথা চাড়া দিচ্ছে। শোভন ভাষায় রাজনৈতিক দলের সমালোচনা করার আহ্বান জানান নুরুল হক নূর। গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই ঘটনার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। হামলার নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। ইসরায়েলি হামলায় নিহতদের চলছে শেষকৃত্য। বৃহস্পতিবার গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। আহত হন গির্জাটির ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকেই। ইসরায়েলি আগ্রাসনের কারণে গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুতরা। খ্রিস্টানদের পাশাপাশি মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন সেখানে। গাজায় তাণ্ডব চালানোর সময় গির্জাটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় চার্চটির একাংশ। ঘরবাড়ি হারিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম গির্জায়। কখনো ভাবিনি সেখানেও হামলা করবে ইসরায়েল। ইসরায়েল দেখছে না কে মুসলিম আর কে খ্রিস্টান, তাদের টার্গেট গাজার বাসিন্দারা। এদিকে গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তেল আবিবের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। নেতানিয়াহু জানিয়েছেন ভুল করে ওই হামলা হয়েছে। হলি ফ্যামিলি চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। আইডিএফের অভিযানে উপত্যকায় প্রাণ হারিয়েছে 90 জনের বেশি ফিলিস্তিনি। খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিদিনই নিহত হচ্ছে নিরপরাধ মানুষ। উত্তরাঞ্চলে আইডিএফের বিমান হামলায় নিহত হন কমপক্ষে 4 জন। অন্যদিকে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে আগুন জ্বালিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় শিশুসহ অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। উপত্যকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 58,600-র বেশি। দীর্ঘমেয়াদী শিরাজনিত রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কয়েকদিন ধরেই ট্রাম্পের হাতের কালশিটের দাগ ও ফোলা পা নিয়ে চলছিল নানা গুঞ্জন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সম্প্রতি পায়ে ফোলাভাব অনুভব করার পর সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয় মার্কিন প্রেসিডেন্টের। ধরা পড়ে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। তিনি জানান, নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প, যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ঘন ঘন হাত মেলানোর কারণে হালকা চাপে ত্বকের নিচে রক্ত জমে যায় এবং তাতেই দেখা দেয় কালশিটে দাগ। চিকিৎসক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের হৃৎপিণ্ড, কিডনি বা শরীরের অন্যান্য অঙ্গে কোনো সমস্যা ধরা পড়েনি। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।